আমরা 2021, 22, 23 পর্যন্ত ম্যাসিভ ইনফ্লেশন দেখেছি। আপনার লোকাল কারেন্সির ম্যাসিভ ডিভ্যালুয়েশন হয়েছে। এটা একটা ওয়ান অফ দ্য রিজনস ছিল যে মানি প্রিন্ট করে বেসিক্যালি সিস্টেমে ইনজেক্ট করা, বাঁচায় রাখা যেটাকে বলে। রাখা সিম্পলি অক্সিজেন দিয়ে জাস্ট বাঁচায় রাখা যাতে কোনো কলাপস না হয়। তার মানে আমার যদি 50-60টা ব্যাংক থাকে, তার মানে আমার যদি প্রায় অন পেপারই হচ্ছে 7-8টা ব্যাংক এবং অফ পেপারে যদি আমি ধরে নিই আরো 7-8টা ব্যাংক, তার মানে আমার 15-20টা ব্যাংক হলো নাজেহাল অবস্থা। তার মানে আমার প্রায় 40% ব্যাংকের অবস্থাই খারাপ, রাইট? আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং পার্সোনাল অপিনিয়ন হচ্ছে অন পেপার 7টা ব্যাংক হলে অফ পেপারে আপনার অ্যাটলিস্ট আরো 20 ব্যাংকস আছে। সো মোর দেন বা অ্যাবাউট 50% ব্যাংকস হচ্ছে আপনার উইক। Welcome everybody. Welcome to our 7th episode of the NRB Money Talk. আজকের এপিসোডে আমরা কথা বলবো বাংলাদেশের যেই ব্যাংকগুলো এখন ট্রাবলড ব্যাংক এবং এই ব্যাংকগুলো অনেকেই বলছে যে খুবই শীঘ্রই এই ব্যাংকগুলো পুরোপুরি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো অ্যাজ এ ডিপোজিট হোল্ডার হোয়াট ডাজ দিস মিন, এবং আজকের টপিকে আমরা ওই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। কতটুকু টাকা আপনি পেতে পারেন ফেরত, যে ডিপোজিট ইন্স্যুরেন্সের টাকা সেইখান থেকে। প্লাস আমরা আপনাদেরকে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে ব্যাংকের এই দেউলিয়া মানেটা কি অ্যাজ এ শেয়ার হোল্ডার অথবা একজন ডিপোজিটর। এবং আমরা কিছু কেস স্টাডি দেখব এই কানাডাতে এবং ইউএসএতে। বেসিক্যালি ইউএসএতে রিসেন্টলি 2 বছর আগে বেশ কিছু ব্যাংক, সিলিকন ভ্যালি ব্যাংক, ফার্স্ট রিপাবলিক, সিগনেচার ব্যাংক, কতগুলো ব্যাংকের যে খুব কম সময়ের মধ্যে ধস হয়ে গেছে, সেই কেসগুলো নিয়ে একটু ডিটেলসে আমরা আলোচনা করব এবং উই উইল ট্রাই টু ফিগার আউট যে আচ্ছা বাংলাদেশে যেই কয়েকটা ব্যাংকের কথা আমরা জানি, সেই ব্যাংকগুলো কি হতে পারে। সো দ্যাটস জাস্ট এডুকেটেড গেস উই উইল ডু, এবং হোপফুলি বাই দ্য এন্ড অফ দিস ভিডিও আপনাদের এই পুরো যে জিনিসটা, এটা সম্পর্কে কিছুটা হলেও একটা আইডিয়া হবে যে কি হতে পারে যখন আপনার এই আসলে এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়। সো টু স্টার্ট অফ, আমি ১ম এই একটু এক্সপ্লেইন করতে চাই অডিয়েন্সদেরকে যে আসলে ব্যাংকটার একটা ব্যাংকের ব্যালেন্স শিটটা কিভাবে কাজ করে। সো এটা বোঝাটা খুব জরুরি ১ম এই। কারণটা হচ্ছে যে দিস উইল গিভ ইউ অ্যান আইডিয়া যে আমরা যখন বলি যে একটা ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া, হোয়াট ডাজ ইট মিন? সো আমি যদি ১ম এই চলে যাই যে আ ব্যাংকের ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটটা জিনিসটা কি? ব্যালেন্স শিটটা হচ্ছে আপনার একটা কোম্পানি বা এই ক্ষেত্রে আমরা ব্যাংকের কথা বলছি যে ব্যাংকের আ কিছু অ্যাসেট থাকে এবং কিছু লায়াবিলিটি থাকে। যে এবং দিন শেষে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়ার পরে যা বেঁচে যায় সেটাকে বলে হচ্ছে যে শেয়ার হোল্ডারের যে পোরশনটা। মানে হলো আপনি যখন শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, দিস ইস দ্য দিস ইস দ্য পোরশন অফ দ্য স্টক মার্কেট প্রাইস। হ্যাঁ? সো আমি এটা একটা খুব সিম্পল এক্সাম্পল দেই। আ ধরেন আপনার কোনো একটা কোম্পানিতে, বা এখানে আমি যদি ব্যাংকের কথা চিন্তা করি যে ব্যাংক এবিসি ব্যাংকের ৳১০০ হচ্ছে অ্যাসেট এবং ব্যাংকের লায়াবিলিটি হচ্ছে ধরেন ৳৮০। তাহলে এই যে ৳২০ যে বেঁচেতে ব্যা বা ৳১০০ থেকে ৳৮০ বাদ দেওয়ার পরে যে ৳২০ থেকে গেল, এটাই হচ্ছে ব্যাংকের যারা শেয়ার হোল্ডার তাদের যে ওনারশিপ সেই অ্যামাউন্টটা। সো এটাকে বলে হলো শেয়ার হোল্ডার্স ইকুইটি। এখন আসি যে ব্যাংকের আ এই যে আমরা বললাম অ্যাসেটটা, এটার মধ্যে কি ধরনের জিনিস থাকতে পারে? ধরেন আপনি কথার কথা যে ব্যাংক এবিসি, আম আমি একটা এক্সাম্পলই নিলাম যে ধরেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় যে ব্যাংকটা একসময় ছিল ইসলামী ব্যাংক। সো আমি ইসলামী ব্যাংকের এক্সাম্পল হিসেবে নিচ্ছি। আমি নাম্বারগুলো হাইপোথেটিক্যাল obviously। সো ধরেন ইসলামী ব্যাংকের অনেক ধরনের অফিস বিল্ডিং আছে। সো দ্যাটস দেয়ার অ্যাসেট। দ্যাটস ওয়ান অফ দেয়ার অ্যাসেট। যে অফিস বিল্ডিং গুলো তো ওগুলোর তো একটা ভ্যালু আছে। কয়েকশো কোটি টাকা, হাজার কোটি টাকা হতে পারে। এছাড়াও আ অ্যাসেট বলতে যে ইসলামী ব্যাংক যত ধরনের কোম্পানিকে যে লোন গুলো দিয়েছে অ্যাজ এ লেন্ডার,
those loans are asset to Islamic Bank. সো ধরেন আপনি একটা কোম্পানি চালান, আপনার হয়তোবা ১০ কোটি টাকা আপনি ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছেন। দ্যাট ১০ কোটি টাকা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের জন্য একটা অ্যাসেট। কারণ আপনি যখন ১০ কোটি টাকা লোন নেওয়ার পরে আপনি যখন ফেরত দিবেন, হয়তোবা ইন্টারেস্ট সহ বা এক্ষেত্রে মুনাফা বলতে পারেন যেহেতু ইসলামী ব্যাংক, শরিয়া ব্যাংক ওরা ইন্টারেস্ট বলে না। বা আপনি যখন মুনাফা সহ ফেরত দিবেন, আপনি কিন্তু ১০ কোটি টাকা ফেরত দিচ্ছেন না। আপনি ১২ কোটি টাকা বা ১৩ কোটি টাকা ফেরত দিবেন। সো এই ১৩-১২ কোটি টাকা বা ১০ কোটি টাকা এই টাকাটা হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাসেট। এছাড়া আর কি হতে পারে যে প্রত্যেকটা ব্যাংকের একটা পোরশন অফ দ্য মানি এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। ডিপোজিট হিসাবে বা সিকিউরিটি মানি হিসেবে। সেই পোরশনের টাকাটাও আপনার অ্যাসেট হিসেবে কাউন্ট হয়। সো এই সবগুলো আপনি যোগ করলে আপনি আপনার ব্যালেন্স শিটের অ্যাসেটটা পেয়ে যাবেন। এখন আমরা আসি যে লায়াবিলিটিটা কি হতে পারে? লায়াবিলিটি হচ্ছে যে আপনি যেই টাকাটা ডিপোজিট হিসেবে কোনো ব্যাংকের কাছে রাখি, এই টাকাটা কিন্তু আমাদের আমানত। এইজন্যই বলা হয় যে আমানত আমরা যে রাখি ব্যাংকের কাছে। সো এই টাকাটা কিন্তু আমি যখন খুশি তখনই ব্যাংকে গেলেই টাকা তুলে ফেলতে পারি। সো এই এই টাকাটা কিন্তু ব্যাংকের জন্য একটা লায়াবিলিটি। ব্যাংকের আপনি যখনই আপনি টাকা তুলতে যাবেন, দ্য ব্যাংক হ্যাজ টু গিভ ইউ দ্যাট মানি। সো এটা তার জন্য একটা লায়াবিলিটি। হ্যাঁ? সো এই ডিপোজিটের যে টাকাটা সেটা কিন্তু লায়াবিলিটি হয়ে আপনার ব্যাংকের ব্যালেন্স শিটে যায়। এছাড়া আর কি থাকতে পারে যে ধরেন আ আপনি একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছ থেকে যখন লোন নেয়, সেই টাকাটাও আপনার লায়াবিলিটিতে যায়। অথবা আ হয়তোবা কোনো ব্যাংক কোনো একটা আ শেয়ার আ আ বাংলাদেশ ব্যাংকের থেকে লোন নিয়েছে। এই সমস্ত কিন্তু আপনার লায়াবিলিটিতে চলে যায়। এখন আসি যে আপনার সবগুলো আপনি অ্যাসেট পেলেন এবং আপনার সবগুলো লায়াবিলিটি পেলেন এবং অ্যাসেট মাইনাস লায়াবিলিটি থাকার পরে যেই টাকাটা থাকলো, সেটাই হচ্ছে আপনার শেয়ার ভ্যালু যেটাকে বলে। আপনি শেয়ার মার্কেটে যদি আপনি যান, তাহলে দেখবেন আ যে মার্কেট ভ্যালুটা ইউজুয়ালি আপনার ওই যে শেয়ার হোল্ডার ইকুইটি সমান হবে। সো এখন আসি যে হোয়াট তো আমরা এতক্ষণ যে কনসেপ্টটা বুঝালাম সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ভ্যালু। আর আগে আরেকটা কনসেপ্ট আমি বললাম যে ডিপোজিটর। সো ডিপোজিটর আসলে কারা? যে আপনার মতো আমার মতো যারা আমাদের জমানো টাকাটা ব্যাংকে রেখে দিয়েছিলাম। দ্যাটস আওয়ার ডিপোজিট মানি। সো দেখেন যে ডিপোজিটররা কিন্তু শেয়ার মার্কেটের বা শেয়ার হোল্ডার কিন্তু না। দে আর আ ডিফারেন্ট পার্টি। ডিপোজিটররা হচ্ছে ডিফারেন্ট পার্টি। ব্যাংক যদি ভালো করে ডিপোজিটরদের কোনো আসলে লাভ নাই। ডিপোজিটররা তাদের টাকা এবং তারা যে একটা আ আমানত রাখে ব্যাংকের কাছে, তারা একটা ইন্টারেস্ট পায় ব্যাংক থেকে। As long as they are getting that part, that's it. আপনি ডিপোজিটর হলে কিন্তু আপনি কোনো কোম্পানি ব্যাংক যদি ভালো করে, সেটার কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না। বাট শেয়ার হোল্ডার হিসেবে যদি আপনি একজন বিনিয়োগকারী হন ওই ব্যাংকের, তাহলে কিন্তু আপনি যখন ইসলামী ব্যাংক ভালো করবে, তখন কিন্তু আপনার ওই ব্যাংকের শেয়ারের দাম বাড়বে। আবার যদি কখনো খারাপ করে, তাহলে কিন্তু ব্যাংকের শেয়ারের দাম কমে যাবে। কারণ আপনার অ্যাসেট মাইনাস লায়াবিলিটি আপনার যদি অ্যাসেটের দাম কমে যায় অথবা লায়াবিলিটি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার শেয়ার হোল্ডারের যে বিনিয়োগের পরিমাণটা সেটা কিন্তু কমে যাচ্ছে। সো কোম্পানি যদি ভালো করে তাহলে আপনার শেয়ার হোল্ডারের শেয়ার প্রাইস বাড়বে। আর যদি কোম্পানি খারাপ করে তাহলে আপনার শেয়ার প্রাইস কমে যাবে। এখন আসি যে আ তাহলে এই যে রিসেন্টলি যে ১০ টা ব্যাংক বা ৮ টা জাহিদ বলতে পারবে কিছুক্ষণ পরে যে কোন ব্যাংকগুলো এই লিস্টের মধ্যে আছে। সো এই ব্যাংকগুলোর আসলে প্রবলেমটা কোথায় হয়েছে এবং এই যে ব্যাংক রানের যে বিষয়টা সেটা আসলে কিরকম? সো ধরেন কথার কথা যে কয়েক মাস ধরে যেটা বাংলাদেশে ঘটে চলিল যে আ মোটামুটি ডিপোজিটররা যারা তারা বলল যে, "না, আমি মনে করছি যে এই ব্যাংকটা স্টেবল না। আমার এই ব্যাংকটা ভালো না। আ সো আমি আমার এই টাকাটা আমি উঠায় ফেলতে চাচ্ছি এই ব্যাংক থেকে।" সো ব্যাংক করতেছে কি? যে আচ্ছা আমি যাচ্ছি ব্যাংকের কাছে আমার ৳১,০০,০০০ আছে আমি ৳১,০০,০০০ তুলে নিবো। এখন যখনই ব্যাংকের আপনি লায়াবিলিটি যেহেতু এটা ব্যাংকের ক্ষেত্রে একটা লায়াবিলিটি সো এই ৳১,০০,০০০ যখন ব্যাংক আপনাকে দিয়ে দিবে, দেন ব্যাংকের ব্যালেন্স শিটটাকে ব্যালেন্স করতে হয়। হ্যাঁ? সো আইদার ব্যাংককে একটা অ্যাসেট সেল করতে হয়, আদারওয়াইজ কিন্তু এই যে আপনার
এই ব্যালেন্স শিটটা ব্যালেন্স হয় না। হ্যাঁ? হয় তাদেরকে একটা অ্যাসেট সেল করতে হবে অথবা আপনার আম এই যে শেয়ার সেল করে আপনার ওই ইকুইভ্যালেন্ট অফ টাকা উঠাতে হবে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড ফর জেনারেল পপুলেশন। বাট যে কথাটা আমি বলতে চাচ্ছি যে, যখনই আপনি সবাই যখন টাকা তুলবে একসাথে, যেটাকে বলে ব্যাংক রান, তখন ব্যাংককে কিন্তু এই টাকাটা দেওয়ার জন্য তাকে অ্যাসেট গুলোকে সেল করতে হয়। এবং অনেক সময় যেটা হয় যে, আম একসাথে যখন অনেক অ্যাসেট সেল করে দেয় ব্যাংকের, তখন ওই সঠিক দাম আর পায় না। মানে আ মার্কেটের যে অ্যাসেটের যে দাম হওয়ার কথা ছিল, সেই দামটা আর পায় না। কারণ হচ্ছে যে একসাথে অনেক কিছু সেল করে দিচ্ছে। সো সো এই ধরনের সিচুয়েশন যখন এই যে ব্যাংক রান হয়, সবাই যখন একসাথে টাকা তুলতে যায়, তখনই আসলে প্রবলেম গুলো হয়। এবং আরো একটা প্রবলেম যেটা বাংলাদেশের স্পেসিফিক্যালি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে লাস্ট ১০-১৫ বছরে যে লোনগুলো দেওয়া হয়েছিল, হ্যাঁ? এই লোনগুলো ধরেন আপনার এই ব্যাংকগুলো যখন লোন দিয়েছে, তার মানে কি? লোনগুলো কিন্তু ব্যাংকের জন্য একটা অ্যাসেট। এখন যদি লোনগুলো হয় পলিটিক্যালি মোটিভেটেড, যেই লোনগুলো যখন ব্যাংকগুলো লোন দিয়েছে, তখন তারা খুব ভালো করেই জানে যে এই লোনগুলো ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলা সব ডিফল্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাদেরকে তারা লোনগুলো দিয়েছে এরা সবাই পলিটিক্যালি কানেক্টেড পারসন এবং সেটা যেটা হয়েছে যে সবাই এই লোনের টাকা নিয়ে সবাই বিদেশে পাচার করে দিয়েছে। সো এই লোনগুলো ব্যাংকের ব্যালেন্স শিটে দেখাচ্ছে অ্যাসেট ৳১০০ কোটি, বাট অ্যাকচুয়ালি আপনি যখন এটা বিক্রি করতে যাবেন এই অ্যাসেট গুলো, এটা ৳১০০ কোটি ভ্যালু নাই। কারণ হচ্ছে যে আপনার এমনও কিছু কেস দেখা গিয়েছে যে কোম্পানি ইনকর্পোরেশন হয়েছে ৩ দিন আগে এবং ৳২৬ কোটি লোন পেয়ে গেছে। জাস্ট বিকজ that person is connected to a political party. সো এখন এই ৳২৬ কোটি যে অ্যাসেটটা ব্যাংকের ক্ষেত্রে, এই ৳২৬ কোটি কিন্তু কখনোই সে আর ফেরত পাবে না। সো এই ৳২৬ কোটি তাকে অন্য কোনোখান থেকে ব্যালেন্স করতে হবে এবং সাধারণত কোথা থেকে ব্যালেন্স করে? এই যে শেয়ার হোল্ডারদের ইকুইটি ছিল, ওইটা কিন্তু কমপ্লিটলি ওয়াইপ আউট হয়ে যাবে ওই ৳২৬ কোটি। আদারওয়াইজ এই ব্যালেন্স শিট ব্যালেন্স হবে না। সো এটাই আমি জাস্ট একটু ভেঙে বলার চেষ্টা করলাম যাতে অডিয়েন্সদের সুবিধা হয় বুঝতে। আমি এখন চলে যাব যে আম জাহিদের কাছে। বাট জাহিদের কাছে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস শুধু বলতে চাই যে, এই ব্যাংক রানটাকে যাতে না হয়, সো এ প্রায় ১০০ বছর আগে যখন ২০১৯ সরি ১৯২৯ সালে যখন ১ম আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন হয়, তখন এরকম একটা সিচুয়েশন হয়েছিল এবং আ তখন যেটা হয়েছে যে ব্যাংকে যখন উম জনগণ বুঝতে পারল যে ব্যাংকের হাতে টাকা নাই, তখন কিন্তু মানুষ ব্যাংকগুলোর বাইরে এরকম লাইন ধরে টাকা তোলার জন্য দাঁড়িয়েছিল। এবং that was the history where আম এই যে বিভিন্ন গভর্নমেন্ট গুলো আপনার এই এই ডিপোজিটের উপরে একটা করে ইন্সুরেন্স সিস্টেম চালু করল। এবং আপনি আমেরিকাতে যদি দেখেন এই সিস্টেমটাকে বলে এফডিআইসি, ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন। এবং আমরা যারা কানাডায় থাকি সেটা হচ্ছে যে কানাডিয়ান ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন। তার মানেটা হচ্ছে যে আ আপনার যদি আমেরিকাতে যদি ৳২.৫ লাখ পর্যন্ত কোনো ব্যাংকে জমা থাকে, তাহলে যদি ওই ব্যাংকটা আপনার লস হয়, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় আজকে, স্টিল গভর্নমেন্ট থেকে আপনাকে $২.৫ লাখ পর্যন্ত $২.৫ লাখ অ্যাকচুয়ালি $২.৫ লাখ পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিবে। গভর্নমেন্ট এই জিনিসটাকে গভর্নমেন্টের সাপোর্ট আছে যে $২.৫ লাখ পর্যন্ত নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স গভর্নমেন্ট উইল কভার ইট। এবং কানাডাতে এই অ্যামাউন্টটা হচ্ছে $১ লাখ মতো। এবং এটা আরো কিছু ডিফারেন্স আছে। বাট যদি পার অ্যাকাউন্ট আপনি $১ লাখ পর্যন্ত পার ব্যাংকে। মানে হচ্ছে যে আপনার যদি মাল্টিপল ব্যাংক থাকে, ধরেন আমি কানাডাতে থাকি, যদি আমার আরবিসিতে, টিডিতে, সিআইবিসিতে ৩ টা ব্যাংকে ৩ টা অ্যাকাউন্ট থাকে, তার মানে আমি $১ লাখ, $১ লাখ, $১ লাখ করে $৩ লাখ পর্যন্ত আমি কাভারেজ পাবো। যদি এই ৩ টা ব্যাংকই আপনার আ দেউলিয়া হয়ে যায় কালকে। সো আমার গভর্নমেন্ট থেকে আমাকে $৩ লাখ পর্যন্ত আমাকে সাপোর্ট দিবে। আর ইউএসএ তে এই জিনিসটা এফডিআইসি বলে, ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন, যেটা হলো $২.৫ লাখ পর্যন্ত পার অ্যাকাউন্ট। এখন বাংলাদেশের ক্ষেত্রে এরকমও একটা স্কিম চালু আছে যেখানে হচ্ছে যে গভর্নমেন্ট থেকে ৳১ লাখ পর্যন্ত আ এই জিনিসটার কাভারেজ আছে এবং রিচ এই
এতটুক পর্যন্তই বলেই আমি শেষ করতে চাই এবং আমি এখন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বাংলাদেশে জাহিদের কাছে ফেরত যেতে যাচ্ছি। সো জাহিদ আমাদেরকে এক্সপ্লেইন করবে যে বাংলাদেশের আসলে সিচুয়েশনটা কি এবং এই ডিপোজিটের অ্যামাউন্টটা কিরকম, এবং জাহিদ যদি কোনো কিছু অ্যাড করতে চায় যে হোয়াট ক্রিয়েটেড দিস প্রবলেম, যে বাংলাদেশের যে এই পুরো ব্যাংকিং সিস্টেমের যে একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সো সেট আস দ্য স্টেজ এবং হিস্ট্রিটা যদি বলো জাহিদ। তো আমি স্টার্ট করার আগে আমি আপনার প্রিভিয়াস ডিসকাশনে কিছু জিনিস অ্যাড করতে চাই ব্যাংক রানের পার্সপেক্টিভে। তো ইউজুয়ালি যেটা হয় যে ব্যাংক বা ওভারঅল ব্যাংকিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আপনার কনফিডেন্সের উপর স্টে করে। সো ব্যাংক বাংলাদেশে যেমন হচ্ছে একটা রেশিও বলে এটাকে অ্যাডভান্স ডেপোজিট রেশিও এডিআর। সো এডিআর রেশিও এখন সম্ভবত 80% মতো। সো ব্যাংক ইউজুয়ালি যা ডিপোজিট নেয় তার ম্যাক্সিমাম 80% পর্যন্ত লেন্ডিং করতে পারে। সো ইন আচ্ছা। এনি সিনারিও, যেকোনো সিনারিওতে যেকোনো দেশেই যদি সবাই একসাথে কনফিডেন্স ব্রেকডাউনের কারণে সকল ডিপোজিটর একসাথে রাশ টু দ্য ব্যাংক হয় টাকা উইথড্র করার জন্য, সো সো এই সিনারিওতে যেকোনো ব্যাংক উইল কলাপস, দ্যাটস ফর শিওর। সো ফিউ ইয়ার্স অ্যাগো গ্রিসে একবার হয়েছিল, লাস্ট 2023 তে হচ্ছে আপনার 2013 সালে যখন ওদের গ্রিসের যখন ওই যে পেনশন নিয়ে একটা রাইট ইউরো ক্রাইসিস যখন হয়, হ্যাঁ। এক্স্যাক্টলি। দেন 2023 সালে সিলিকন ভ্যালি ব্যাংকে অলমোস্ট সেম সিনারিও। সো বাংলাদেশে রিসেন্টলি বাংলাদেশে যদিও এই ধরনের এক্সপেরিয়েন্স আমরা কখনো সোফার এইভাবে এক্সপেরিয়েন্স হয় নাই, বাট রিসেন্টলি গভর্নমেন্ট শিফট হওয়ার পরে এই ধরনের এক্সপেরিয়েন্স বেসিক্যালি অ্যারাইজ হচ্ছে এবং বেশ কিছু ব্যাংকে। সো সো এটার কেন এই সিনারিওটা বেসিক্যালি অ্যারাইজ হলো বাংলাদেশে? সো এটা হিস্ট্রি হচ্ছে ব্যাক ইন 2016-17 ওই সময়ে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে কিছু ব্যাংকিং অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করলো এবং ইউজুয়ালি যেটা হয় যে ব্যাংকিং অ্যাক্ট গুলো অ্যামেন্ড করা হয় বা পলিসি গুলো আরো এমনভাবে অ্যাপ্লাই করা হয় যাতে স্ট্রিনজেন্সি বাড়ে, ডিপোজিটরদের প্রোটেকশন বাড়ে, মানুষের কনফিডেন্স অন ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সিস্টেমস বাড়ে। বাট 2016-17 সালে যেই অ্যামেন্ডমেন্টটা আসলো এটা আসলে আরো এমনভাবে অ্যামেন্ডমেন্টটা করা হলো যাতে মানুষের কনফিডেন্সটা আসলে অতটা স্ট্রং হয় নাই, বাট বরঞ্চ এটা রিল্যাক্স করা হয়েছে এবং এটা আরো বেনিফিটেড করা হয়েছে ফর ফর ডিরেক্টরস, মানে যারা ব্যাংকের শেয়ার হোল্ডার তাদের, বিকজ বাট মানে অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড ছিল, রাইট? পলিটিক্যালি মোটিভেটেড। বাট প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশের মানে আপনার ইন জেনারেল মানুষ এই জিনিসটা নিয়ে অতটা অ্যাওয়ার ছিল না, অতটা রিয়েলাইজ করতে পারে না যে হোয়াটস গোয়িং অন ইন দ্য সিস্টেম। Right. সো তখন তার মধ্যে উল্লেখযোগ্য দুটা যেটা পরিবর্তন, একটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের ডিরেক্টর হওয়ার আগে যেটা ছিল, অ্যামেন্ডমেন্টের আগে রুলস ছিল একজন ডিরেক্টর ম্যাক্সিমাম 2 টার্মে 6 ইয়ার্স হতে পারবে ডিরেক্টর। সেটা চেঞ্জ করে করা হলো 3 টাইমস ইন আ রো আপ টু 9 ইয়ার্স। এবং এর সাথে আরেকটা যেটা পরিবর্তন করা হলো, আগে ছিল এক ফ্যামিলি থেকে সর্বোচ্চ ৩ জন ফ্যামিলি মেম্বার হতে পারবে একজন একটা বোর্ডে, সেটা ৩ থেকে ৫ করা হলো এবং আচ্ছা। ফ্যামিলি মেম্বারদের ডেফিনিশনটা আরো রিল্যাক্স করা হলো। সো আগে ছিল ফ্যামিলি মেম্বার বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারও ইনক্লুডেড ছিল। সো পরবর্তী অ্যামেন্ডমেন্টে এক্সটেন্ডেড জিনিসটাকে ড্রপ করে যেটা পিওর ফ্যামিলি, ইমিডিয়েট ফ্যামিলি। ইমিডিয়েট ফ্যামিলি, রাইট। সো বেসিক্যালি এটাতে যেটা হলো ব্যাংকে ডিরেক্টরদের আরো ডমিনেন্সি বাড়লো, তাদের যেটা হবে যে ট্রান্সপারেন্সি উইল গো ডাউন। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে বেসিক্যালি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের কলাপস ওটা হচ্ছে দ্য বিগিনিং। ওইখান থেকে বেসিক্যালি শুরু হলো এবং এরপরে আসলে পলিটিক্যালি যেটা আপনি একটা এক্সাম্পল দিলেন যে কোম্পানি ওপেন আপ করেই একটা বড় অ্যামাউন্টের লোন দিয়ে দিয়েছে। আমি রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম যে এসালমের কোনো একটা এসালম কোনো একটা ওর পরিচিত কাউকে দিয়ে একটা বিজনেস ওপেন করিয়েছে, সেই বিজনেসটা হচ্ছে গিয়ে চটপটির দোকান, তাকেও একটা লোন ইস্যু করা হয়েছে। সো যে লাইক একটা চটপটির দোকানে তো আসলে একটা ম্যাসিভ লোন দেওয়ার কোনো রেশনাল নাই। সো ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করলে এটা কখনোই পাস হওয়ার কথা ছিল না, বাট এটা হয়েছে। Right. এখন কথা হচ্ছে বাংলাদেশে বেসিক্যালি যখন পলিটিক্যাল চেঞ্জটা আসলো এই লাস্ট ইয়ারে, সো যেটা হলো যে যেই লোনগুলো এইভাবে পলিটিক্যালি মোটিভেটেড ছিল, সো পলিটিক্যাল চেঞ্জ হওয়ার আগে
এই লোনগুলোকে রিশিডিউল করে এগুলাকে ব্যাড লোন হিসেবে রিপ্রেজেন্ট করে নাই। সো ব্যালেন্স শিট যেটা আপনি এক্সপ্লেন করলেন ব্যালেন্স শিট ওয়াজ ওকে অন পেপার, বাট ইন রিয়েল টার্ম এটা আসলে ওকে ছিল না। বিকজ ওই সময় হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনেক মানি প্রিন্ট করে আপনার ব্যাংকগুলোকে লিকুইডিটি দিচ্ছিল। আচ্ছা। দ্য রিজন আমরা 2021, 22, 23 পর্যন্ত ম্যাসিভ ইনফ্লেশন দেখেছি। আপনার লোকাল কারেন্সির ম্যাসিভ ডিভ্যালুয়েশন হয়েছে। এটা একটা ওয়ান অফ দ্য রিজনস ছিল যে মানি প্রিন্ট করে বেসিক্যালি সিস্টেমে ইনজেক্ট করা। বাঁচায় রাখা যেটাকে বলে। বাঁচায় রাখা। সিম্পলি অক্সিজেনকে জাস্ট বাঁচায় রাখা যাতে কোনো কোলাপস না হয়। রাইট। এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট এসে বেসিক্যালি মানি প্রিন্টিং এর প্রসেসটা যেটা একটা এখনকার যে গভর্নর সে বলল যে উইল নট গনা প্রিন্ট এনি মানি এনিমোর। সো মানি প্রিন্টিং কমপ্লিটলি অফ করে দিল। বাট স্টিল যেহেতু অ্যাকচুয়াল মানিটা নাই সিস্টেম থেকে টাকাটা চলে গেছে দেশের বাইরে, সো এটা তো একটা বড় লুপ হোল স্টিল দেয়ার। সো তখন যেটা করলো ইমিডিয়েট ব্যাকআপের জন্য যাতে যারা ডেপোজিটর তারা যেন ইমিডিয়েটলি যেন এফেক্টেড না হয়, কিছু অন্য ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিতে আপনার অন্য ভালো ব্যাংক থেকে কিছু উইক ব্যাংকগুলোকে লেন্ড করা হলো। সো এই উইক ব্যাংকগুলোর মধ্যে যেই ব্যাংকগুলোর মধ্যে যে নামগুলো আসলো সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইসলামী ব্যাংক, রাইট। যেটা আপনি বললেন। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই 7টা অন পেপার, বাট এগুলোর বাইরে আসলে অফ পেপার আসলে আরো অনেকগুলো ব্যাংক আছে। সো আসলে ম্যাক্সিমাম ব্যাংকই আপনার এই হিটটা দিতে হয়েছে লাস্ট টাইমে। সো এখন গোয়িং ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, সো হোয়াট উইল তার মানে সরি টু ইন্টারাপ্ট। তার মানে আমার যদি 50-60টা ব্যাংক থাকে, তার মানে আমার যদি প্রায় অন পেপারই হচ্ছে 7টা-8টা ব্যাংক এবং অফ পেপারে যদি আমি ধরে নিই আরো 7-8টা ব্যাংক, তার মানে আমার 15-20টা ব্যাংক হলো নাজেহাল অবস্থা। তার মানে আমার প্রায় 40% ব্যাংকের অবস্থাই খারাপ, রাইট? আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং পার্সোনাল অপিনিয়ন হচ্ছে অন পেপার 7টা ব্যাংক হলে অফ পেপারে আপনার অ্যাটলিস্ট আরো 20 ব্যাংকস আছে। সো মোর দেন বা অ্যাবাউট 50% ব্যাংকস হচ্ছে আপনার উইক। আচ্ছা। তার মানে হচ্ছে যে এই উইকনেসটার বেসিক কারণটাই হচ্ছে যে ব্যাংকের যে অ্যাসেট সেটার ব্যালেন্স শিটের যেই দামটা দেখানো হয়েছে, সেটার দাম আসলে এত হওয়া নাই, রাইট? এত নাই যে এবং সেটা রিকভারি করে কখনোই আর ওই নাম্বারে আসার কাছাকাছি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সম্ভাবনাও নাই। তার মানে আমার ৳১০০ অ্যাসেট যেইটা আমার লোন আমি দিয়েছি, সেটা আমি যখন রিকভার করতে যাবো, হয়তোবা আমি $৩০-৪০ টাকাও পাবো কিনা সেটা সন্দেহ, রাইট? এক্সাক্টলি, দ্যাটস দ্য এক্সাক্টলি। তাহলে আমি যদি ৳১০০ অ্যাসেট আমি এখন ৳৪০ আমি ফেরত পাই, তাহলে আমার এই যে ৳৬০ লস, এই ৳৬০ তো আমাকে কোথা থেকে কাভার করতে হবে? এই এই কাভারটা কোথা থেকে আসবে আমার? সো যেটা এখন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, অন্যান্য যেগুলা স্ট্রং ব্যাংক আছে ওদের কাছ থেকে যাদের এক্সেস লিকুইডিটি আছে ওই লিকুইডিটিটা উইক ব্যাংকে দেয়ার জন্য। বাট কোশ্চেন হচ্ছে বাংলাদেশ ব্যাংক আসলে কতটুকু এফোর্ড করতে পারবে? বিকজ এই যে মানিটা ভালো ব্যাংক থেকে উইক ব্যাংকে দিচ্ছে, হু ইজ দ্য গ্যারান্টর? এই মানিটা গ্যারান্টর হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজে। সো বাংলাদেশ ব্যাংকেও একটা অ্যাফোর্ডেবিলিটি ইস্যু আছে, বিকজ অ্যাজ লং অ্যাজ বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করছে যে নো মোর মানি প্রিন্টিং, দ্যাট মিনস এডিশনাল কোনো সাপোর্ট আউটসাইড থেকে আসবে না। উইদিন দ্য সিস্টেম হয়তো আপনার টুইক করে সাপোর্টটা দিবে, বাট হাউ লং দ্যাট ক্যান সাস্টেইন? সো এটা আসলে অনেক বেশি দেওয়ার মতো ক্যাপাসিটি বাংলাদেশ ব্যাংকেরও নাই। একটা সার্টেন পয়েন্টে গিয়ে বাংলাদেশ ব্যাংকেও এখান থেকে ব্যাক অফ করতে হবে। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, ওই ৳৬০ যেটা আপনি বললেন, ওই ৳৬০ যে গ্যাপটা, এখানে কিছু হিট নিতে হবে। সো ফার্স্ট হিট নিবে হচ্ছে যারা ইকুইটি হোল্ডার। হ্যাঁ, ইকুইটি হোল্ডার হচ্ছে ইকুইটি ফার্স্ট, হোল্ডার অল সো ওয়াইপড আউট। দেন ওয়াইপড আউট। ওই ইকুইটি হোল্ডারদেরকে ওয়াইপড আউট করার পরে বাকিটুকু যেই গ্যাপটা থাকবে,
ওই ডেফিসিটটা বেসিক্যালি উইল গো টুয়ার্ডস ডেপোজিটর্স। সো ডেপোজিটর্স হচ্ছে দেন দে উইল টেক দ্য হিট। সো রাইট। আপনার পেটিং অর্ডারের ফার্স্ট হচ্ছে ইকুইটি হোল্ডার, বেশির অর্ডারের হচ্ছে ইকুইটি হোল্ডার, হ্যাঁ। দেন সো ডেপোজিটর। অডিয়েন্সটা আমি একটু জাস্ট বলে রাখতে চাই যে যারা এই বিষয়ে খুব একটা এক্সপার্ট না, তারা খুবই সহজ ভাষায় আমি বলি যে কখনো যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাহলে যেই ১ম এই যারা লসের সম্মুখীন হয় তারা হচ্ছে শেয়ার হোল্ডাররা। সো শেয়ার হোল্ডাররা যেহেতু তারা মালিক, মালিকের টাকা ১ম এ যায়। তাদের টাকাটা সবার আগে লসে চলে যায়। কারণ হচ্ছে যে যারা ইনভেস্টর বা মালিক পক্ষ, তারা যেহেতু নিজেদের টাকা ইনভেস্ট করে, যখন লাভ হয় কোম্পানি, তারাই কিন্তু বেনিফিট সবচেয়ে বেশি পায়। আবার যখন লস হয় কোম্পানি, তারাই আবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং এইটাই হচ্ছে আম ইনভেস্টমেন্টের ১ম রুল যে আপনি রিস্ক নিচ্ছেন এবং আপনি যখন ভালো করবেন না, আপনি লসও খাবেন। সো এই পার্টিকুলার কেসে যেহেতু এই ব্যাংকগুলোর যে যারা ইনভেস্টর ছিল বা শেয়ার হোল্ডার ছিল, তারা এই জিনিসগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করতে পারে নাই। সো দে উইল বি কমপ্লিটলি ওয়াইপড আউট বিকজ দ্য শেয়ার হোল্ডার্স আর দ্য ফার্স্ট আ টু গেট, মানে তারা সবার ১ম এই ক্ষতিগ্রস্ত হয় যখন এই কোম্পানি দেউলিয়া হয়ে যায়। 2nd যে অর্ডারটা সেটা হচ্ছে যে বন্ড হোল্ডাররা, আনসিকিউরড বন্ড হোল্ডার যারা হলো কোনো একটা ব্যাংকের বন্ড কিনে। সো বাংলাদেশে কি কোনো কতগুলো ব্যাংকের বন্ড হোল্ডার আছে এরকম? কতগুলো আমি এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে বলতে পারছি না। বাট বেশ কিছু ব্যাংকের বন্ড বন্ড মার্কেটেও লিস্টেড, এবং কিছু ব্যাংকের বন্ডে হচ্ছে নন লিস্টেড কিছু ব্যাংকের বন্ড আছে। আচ্ছা। তার মানে আমার 2nd শেয়ার হোল্ডাররা যখন কমপ্লিটলি ওয়াইপড আউট হয়ে যাবে, তখন যাবে হলো বন্ড হোল্ডারদের কাছে, এবং এখানেও বিভিন্ন ক্যাটেগরির আছে, যেমন আনসিকিউরড, সিকিউরড। সো এদের একটা এ এ একটা অর্ডার আছে। বাট উই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট ডিটেইলস। বাট শেয়ার হোল্ডাররা, বন্ড হোল্ডাররা তারপরে আস্তে, আস্তে যাবে হচ্ছে যে এই যে ডিপোজিটরদের যে টাকাটা, সেখান থেকে আস্তে, আস্তে যেই পরিমাণ টাকা ওদের শর্ট ছিল অ্যাসেট সাইডে, সেই পরিমাণ টাকা ওদেরকে যাবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আম এ এ এই জিনিসটা কি, এই জিনিসটা প্রচন্ড আনপপুলার একটা জিনিস যে কোনো গভর্নমেন্টই চায় না যে ডিপোজিটরদের টাকা লস খেতে। কারণটা হচ্ছে যে ডিপোজিটরদের, সব ধরনের ডিপোজিটররা তো আসলে এখানে সব ধরনের ডিপোজিটররাই আছে। যেমন ছাত্র আছে, চাকরিজীবী আছে, ব্যবসা আছে। So obviously it will create a lot of problem in the economy. So no government wants to make a problem for the depositors. So যেটা দেখা যায় যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যেটা প্রায় দেখা যায় যে শেয়ার হোল্ডারদের they don't worry too much about the shareholder যে গভর্নমেন্ট থেকে, but they worry about the depositor because the depositorরা কিন্তু আসলে টাকা লস হওয়া উচিত ছিল না। কারণ এটা যে কোম্পানির যে ম্যানেজমেন্ট বা বোর্ড অফ ডিরেক্টরদের ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে। সো উই শুডন্ট ব্লেম দ্য ডিপোজিটর। তো এই কারণে ইউজুয়ালি যেটা হয় যে গভর্নমেন্ট এটা কখনোই হতে দেয় না। খুব আনপপুলার একটা জিনিস। বাট ইন থিওরি, যেটা আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো হলো সবই থিওরিটিক্যাল, যে ইন থিওরি যে এই ব্যালেন্স শিট ব্যালেন্স করার জন্য ডিপোজিটরদেরকেও কিন্তু টাকা হারাতে হবে। বাট এগেইন আমি যেটা বললাম যে ওটা হলো থিওরিতে। ইন প্র্যাকটিস ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট অফেন। কারণ হলো এটা প্রচন্ড আনপপুলার একটা স্টেপ, এবং ইউজুয়ালি যেটা হয় যে গভর্নমেন্ট থেকে স্টেপ ইন করা হয় এবং এই ডিপোজিটরদের টাকাটা অন্য ব্যাংক সাধারণত টেক ওভার করে ফেলে। হ্যাঁ? সো এখানে আমি আসতেছি জাহিদের কাছে যে হোয়াট উইল হ্যাপেন যদি বাংলাদেশে আমরা যদি আমি ১ম এ কোয়েশ্চেনটা করব যে ইন থিওরি কি হওয়ার কথা? দেন উই উইল কাম ব্যাক টু দ্য ইন প্র্যাকটিস। সো ইন থিওরি যেটা, যে ডেপোজিটর উইল টেক দ্য হিট, কতটুকু হিট নিবে? সো দেয়ার ইজ, যেটা আপনি ইউএসএ তে হচ্ছে এফডিআইসি, কানাডায় হচ্ছে সিডিআইসি। সো বাংলাদেশেও এরকম একটা ইন্স্যুরেন্স ট্রাস্ট আছে, তার নাম হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট। সো আচ্ছা, এই ট্রাস্টের কাজটা হচ্ছে লাইক এটা সিডিআইসি এবং এফডিআইসির মতোই ব্যাংক। যারা ব্যাংক ওরা হচ্ছে মেম্বার, দে পে দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এবং ডিপোজিটর সিকিউর হচ্ছে ৳১,০০,০০০ পর্যন্ত। সো এটা হচ্ছে আচ্ছা। ২০০০ সালের একটা অ্যাক্ট।
ব্যাংক ডেপোজিটর প্রোটেকশন অ্যাক্ট 2000। সো সেটা এখন রিসেন্টলি কথা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করার জন্য, এটা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করার জন্য। বাট 1 লাখ টাকা যখন করেছিল 2000 সালে, তখন অ্যাভারেজ ডেপোজিটের সাইজ আর এখনকার অ্যাভারেজ ডেপোজিটের সাইজ আসলে আকাশ পাতাল ডিফারেন্স। সো ইভেন এই নাম্বারটা আরেকটু মনে হয় অ্যাডজাস্ট করা উচিত, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। সো রাইট কারো যদি 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট থাকে, লেটস সে ইসলামী ব্যাংকের কথা যদি বলি, ইসলামী ব্যাংকে যদি কারো 5 লাখ টাকা ডিপোজিট থাকে এবং ইসলামী ব্যাংক যদি ডিক্লেয়ার করে যে লিকুইডেট হয়ে যাবে, সেক্ষেত্রে প্রথমে ওই ডিপোজিটর উইল গেট 1 লাখ টাকা, দেন পসিবিলিটি হচ্ছে পরবর্তী 4 লাখ টাকা সে নাও পেতে পারে। So, এটা হলো বেসিক থিওরিটিক্যাল Theory. স্ট্রাকচার। স্ট্রাকচারে। আচ্ছা, এখন আসি যে যেটা এখানকার সিচুয়েশনটা ছিল, যে সিলিকন ভ্যালি ব্যাংক, যেটা আমি প্রথমেই বললাম। জাস্ট টু গিভ ইউ আ ব্যাকগ্রাউন্ড যে কি হয়েছিল সিলিকন ভ্যালি ব্যাংকে। সো সিলিকন ভ্যালি ব্যাংকটা হচ্ছে একটা লস অ্যাঞ্জেল বেসিস, মানে ওখানে বেশি ফোকাস ওদের, এবং 40 বছর ধরে ওরা মোটামুটি ইটস ইন দ্য বিজনেস। এবং সিলিকন ভ্যালি ব্যাংক স্টার্টআপ ওয়ার্ল্ডে খুবই একটা ইম্পর্টেন্ট নাম, যেটা হচ্ছে স্টার্টআপ ওয়ার্ল্ড, যেহেতু আমরা জানি যে সিলিকন ভ্যালি কেন্দ্রিক, এখানে প্রচুর ইনোভেশন গুলো হয়। কোম্পানি লাইক এয়ারবিএনবি, রোকু, বা এই বড় বড় যে টেক কোম্পানিগুলো সাধারণত দেখা যায় যে ওই সিলিকন ভ্যালি বেসড হয়ে থাকে। তো এই সিলিকন ভ্যালি ব্যাংক প্রায় 50% অফ দ্য স্টার্টআপের ডিপোজিট ওই ব্যাংকে ছিল। সো 2019 সালের দিকে ওদের ডিপোজিটের অ্যামাউন্ট সেটা ছিল প্রায় $60 বিলিয়ন মতো। এবং 2021 সালে যেহেতু ওই সময়টা ইন্টারেস্ট রেট খুব কম ছিল এবং প্রচুর পরিমাণ টাকা তখন অ্যাভেইলেবল ছিল স্টার্টআপদের। এবং আমি পার্সোনালি আসিফ ভাইকে ইন্টারভিউ করেছি, যখন আই আস্কড দ্য সেম কোয়েশ্চেন যে 4 বছর আগে যখন ইন্টারেস্ট রেট অলমোস্ট 0 ছিল, there was lot of money in the startup world. মানে everybody was getting funding. পাঠাও, বাংলাদেশে যেমন পাঠাও বা 10 মিনিট স্কুল, এই ধরনের যে স্টার্টআপ গুলো প্রচুর ভিসি ফান্ডিং পেয়েছিল ওই সময়। কারণ ইন্টারেস্ট রেট ওয়াজ বেসিক্যালি 0। সো যেটা হয়েছে সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে, যে $60 বিলিয়ন থেকে it grew to almost $180-90 billion within 2-3 years, because there was lots of money in the system. এবং এই সিলিকন ভ্যালি বেসড যে স্টার্টআপ কোম্পানিগুলো, they deposit their money in that Silicon Valley Bank. এখন সিলিকন ভ্যালি ব্যাংকের যেটা করেছিল, যে ওরা যখন এই ডিপোজিট গুলো আসে, ওরা তো ব্যাংক তো আর এই ডিপোজিট গুলো নিয়ে বসে থাকবে না। দে টিপিক্যালি মেক ইনভেস্টমেন্ট সো দ্যাট দে ক্যান মেক মানি। নরমালি এই ইনভেস্টমেন্ট গুলো সাধারণত সিকিউরড ইনভেস্টমেন্ট ওরা করে, কখনোই ওরা স্টক মার্কেটে ইনভেস্ট করে না, কারণ স্টক মার্কেটে উই নেভার নো যে কখন টাকাটা ফেরত পাবো এবং কতটুকু টাকা ফেরত পাবো। সো ইউজুয়ালি যেটা হয় যে এই ব্যাংকগুলো সাধারণত ট্রেজারি ইনভেস্টমেন্ট করে, যে ট্রেজারি মার্কেটে যেটাকে বলা হলো গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট বিল, এই ধরনের ইনভেস্টমেন্ট গুলোতে করে, কারণ এগুলো খুবই সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট হলো ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল। সো দ্যাট ওয়াজ ফাইন। সো প্রচুর টাকা সিলিকন ভ্যালি ব্যাংক 2021 সালে 20 সালের দিকে যখন এই ডিপোজিট গুলো জমা হয়, they started to invest in long term government bond. সো 30 বছরের বন্ড কিনে রাখে। আনফরচুনেটলি ওই সময় যে ওই সময় যে ইন্টারেস্ট রেট পাচ্ছিল ওই বন্ডগুলো থেকে, they were like very small amount, 1-2%, 2-3% এই রেঞ্জে। এবং ওই সময় যেহেতু 0 ইন্টারেস্ট রেট ছিল, so there was no other alternative investment that Silicon Valley Bank could do to make some money. So they bought those long-term bond, এবং that was fine initially. But then we had the inflation shock, যেটা 2021-22 সালে যেটা আমরা দেখলাম, যে ইন্টারেস্ট রেট শুড আপ ফ্রম, এখানকার কথা বলছি, কানাডা এবং ইউএস এর কথা বলছি, যে they went up from 2%, 2.5% to all the way up almost 8-9% for few months. So obviously তখন যেটা হলো, যে এই ইনফ্লেশন যখন বেড়ে গেল, then the government or the central banks, যেটা ইউনাইটেড স্টেটসে বলে ফেডারেল রিজার্ভ আর কানাডায় বলে ব্যাংক অফ কানাডা,
they had to raise their interest rate pretty fast. So এই ইন্টারেস্ট রেট যেটা জিরো ছিল, ব্যাংক অফ কানাডা এবং ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট যেটা জিরো ছিল, সেন্ট্রাল ব্যাংকের রেট, সেটা অলমোস্ট 4-5% চলে গেল উইদিন আ ইয়ার টাইম। সো এটা ডিরেক্ট ইম্প্যাক্টটা যেটা হয়, যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, বন্ডের দাম কমে যায়। সো এটা হলো ডিরেক্ট ইফেক্ট। এখন সিলিকন ভ্যালি ব্যাংক কিন্তু অনেক টাকা বন্ডে ইনভেস্ট করে রাখছিল। ওই সময়টায় যখন ইন্টারেস্ট রেট লো ছিল, দে ইনভেস্টেড আ লট অফ মানি ইন গভর্নমেন্ট বন্ড। এবং তারা চিন্তাও করতে পারে নাই যে এভাবে ইন্টারেস্ট রেট খুব দ্রুত বেড়ে যাবে। সো যেটা হলো যে ২০২২ সালের লাস্টের দিক থেকে ২০২৩ সালের শুরুর দিক পর্যন্ত অন পেপার যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সিলিকন ভ্যালির যে বন্ডগুলো ছিল ওগুলার ভ্যালু কিন্তু অনেক কমে যায়। প্রায় ১৫-২০% পর্যন্ত লস ছিল অনেক বন্ডে। এবং ২০২৩ সালের ১ম দিকে যখন আস্তে, আস্তে ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল এবং ওরা আনরিয়ালাইজড লস ছিল বিলিয়নস অফ ডলার্স অন বুকস। দ্যাট ওয়াজ ফাইন আনটিল পিপল স্টার্টস টু টেক অফ দেয়ার মানি। সো কিছু স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তারা তাদের ফাউন্ডার যারা ছিল তাদেরকে বলা শুরু করলো, "Hey, if you have money at Silicon Valley Bank, take it out because we think there is a problem in the balance sheet." এবং যেটা হয় যে সিলিকন ভ্যালির কমিউনিটি খুব ছোট এবং ভিসি ফার্ম যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, they all know each other এবং they texted each other. So what happened is within 26 hours, যতটুকু আমার মনে আছে যে $40 billion plus was withdrawn। এবং এত কম সময়ে এত টাকা উইথড্র করার কারণে they had to liquidate। কারণ আপনি যখন ওই যে ১ম এই যেটা আমি বললাম যে সিলিকন ভ্যালি ব্যাংকের সকল ডিপোজিটররা টাকা সরায় নিচ্ছিল। তার মানে হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি কমে যাচ্ছিল। সো তো ব্যাংকের লায়াবিলিটি যদি কমে যায়, তাহলে এটা আমার একটা আ একটা ইকুয়াল ট্রান্সেকশন লাগবে। তখন আমাকে ব্যালেন্স মানে ব্যালেন্স শিটকে ব্যালেন্স করার জন্য আমাকে ওই পরিমাণ $40 বিলিয়ন পরিমাণের আমাকে অ্যাসেট বিক্রি করে দিতে হবে। আদারওয়াইজ আমি এই যে ডিপোজিটরদের টাকা আমি দিতে পারছি না। সো আমার এই $40 বিলিয়ন আমাকে তখন লসে বিক্রি করতে হবে। কারণ আমার অন পেপার আমার বন্ডের যে দাম ছিল, অন পেপার আমার কিন্তু বন্ডের দাম অনেক কমে আমাকে বিক্রি করতে হয়েছে। এবং এই যে লসে আমি বিক্রি করলাম, এই লসের কারণেই আমাকে এই লসটা তো কোথাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটাই হয়েছিল যে শেয়ার প্রাইসে যে শেয়ার হোল্ডার ইনভেস্টর ছিল সিলিকন ভ্যালি ব্যাংকের, দে কমপ্লিটলি গট ওয়াইপড আউট। এবং উইদিন 48 আওয়ার্স এবং উইদিন 3 ডেজ সিলিকন ভ্যালি ব্যাংক ওয়াজ শাট ডাউন। এবং এইটার একটা ম্যাসিভ একটা ইফেক্ট ১ম এ ওরা এফডিআইসি থেকে বলল যেটা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কোম্পানি, তারা ১ম এ বলল যে, "We will cover anybody up to $250,000." তো তারা প্রটেক্টেড। কারণ ওই সময় একটা ব্যাংক রানের মতো একটা অবস্থা হয়েছিল। এবং এটা একটা প্যানিক, কারণ পুরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তুমি যেটা জাহিদ বললা ১ম এই যে পুরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি itself is built on trust। একবার যদি মানুষজন বুঝতে পারে যে there is a trust problem, they will take their money out and put it under the mattress। সো এই যে ট্রাস্টের ব্যাপারটা সিলিকন ভ্যালি ব্যাংকে পুরো ছড়িয়ে যায় এবং দেন the Federal Reserve has to step in immediately এবং তখন তারা বলে যে, "We will cover everybody who has $250,000 by Monday." So it happened on Friday এবং মানডে পর্যন্ত they will cover everybody। এবং এটা যাতে একটা সিস্টেম্যাটিক কোনো প্রবলেমে না পড়ে, so then the federal government came out এবং ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে, even though in theory ডিপোজিটরদেরকে লস খাওয়ার কথা, বাট যেহেতু we don't want to create any problem in the whole banking system, we will cover everybody। যেই শেয়ার ডিপোজিট হোল্ডার ছিল যারা হচ্ছে ইনশিওরড ছিল না, তাদেরকেও তারা বলল যে আপনাদের টাকাও সেফ, কোনো সমস্যা নাই। প্রেসিডেন্ট বাইডেন তখন প্রেসিডেন্ট ছিল এবং হি কেম অন টু নিউজ এবং বলছে যে সবার টাকাই সেফ। দেন হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, এই যে ডিপোজিট গুলো ছিল এটা অন্যান্য ব্যাংকগুলো টেক ওভার করে ফেলে। যেমন সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে ফার্স্ট সিটিজেন ব্যাংক শেয়ার
এবং ফার্স্ট সিটিজেন্স যে ব্যাংক, এই দুটা ব্যাংক ওদের এই ডিপোজিটের টাকাটা টেক ওভার করে ফেলে। সো দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিক্যাল সাইড। সো আমার যেটা মনে হয় যে বাংলাদেশেও এখন হতে পারে এরকম, বাট বাংলাদেশের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে যে ওই যে অ্যাসেট গুলো সিলিকন ভ্যালির ক্ষেত্রে যেটা ছিল যে সিলিকন ভ্যালির যে অ্যাসেট গুলো ছিল এগুলো ছিল গভর্নমেন্ট বন্ড এবং এগুলো হাইলি সিকিউরড। এটার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশের যে ব্যাংকগুলোর অ্যাসেট সেগুলোর কোয়ালিটি নিয়ে হাইলি ডাউট। এখন দেখা যাচ্ছে যে ৳১০০ ব্যালেন্স শিটে আমাকে শো করতেছে ৳১০০, বাট আদতে এটা হয়তোবা ৳২০ বা ৳১০ও না। সো এটাই হলো জাহিদের পয়েন্ট, যে জাহিদ এটা তুমি যদি একটু চাইম ইন করো। এইখানে বাংলাদেশের এন্ডে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে আপনার মাল্টি ডিরেকশনাল। একটা ফার্স্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা সবাই জানি, মানে ট্রু নিউজ, আমরা সবাই জানি মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশ যারা পলিটিক্যালি মোটিভেটেড তারা সব হচ্ছে বাংলাদেশের বাইরে চলে গেছে এবং দে টেক দেয়ার মানি আউট অলরেডি। এবং আমরা যেমন কিছু আপনার কিছু হচ্ছে রেপুটেড নাম আমরা জানি, যেমন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। সো তার ব্যাপারে জানি, তার ব্যাপারে নিউজ ব্লুমবার্গের ম্যাসিভ রিপোর্ট করেছে। সো এরকম আরো অনেকেই লটস অফ পিপল যারা ধরেন এই অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস এসব জায়গায় চলে গিয়েছে। সো এইটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে বাংলাদেশে অ্যাসেট সুপার ওভার ভ্যালুয়েট করা হয়েছে। আপনার যখন অ্যাসেট ব্যাক যে লোনগুলো আপনার একটা হচ্ছে গিয়ে যেগুলো আনসিকিউর, ওগুলো তো অলরেডি আনসিকিউর, বাট যেগুলো অ্যাসেট ব্যাক সেগুলো অনেক ওভার ভ্যালুয়েশন দিয়ে ব্যাক। সো দ্যাট মিনস হচ্ছে ৳১০০ ভ্যালুয়েশনে যেই লোনটা নেওয়া হয়েছে অ্যাসেটের এগেইনস্টে, সেটা ওই অ্যাসেটের ওই সময় হয়তো কারেন্ট ভ্যালু ছিল আপনার লেটস সে ৳২০-৩০, সেটাকে ৳১০০ ভ্যালুয়েশন দেখানো হয়েছে। সো এইখানে ধরেন একটা গ্যাপ আছে অলরেডি। থার্ড যেটা Right. প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশে তো আপনার আসলে ধরেন এখন যদি লেটস সে ইসলামী ব্যাংকের কথা, ইসলামী ব্যাংকের যে অ্যাসেট গুলোকে ফোরক্লোজারে উঠাবে এবং someone has to buy. So প্রবলেম হচ্ছে যে who are the big buyers in Bangladesh? Usually those guys are like from political background. So Right. এখন whatever the team, যে টিমই হোক, এ টিম হোক আর বি টিম হোক, whatever the team. So আপনার everyone is backing off. এখন এই মুহূর্তে no one is going to True. buy that. রাইট। ওই অ্যাসেট কিনতে কেউ আসবেও না। সো এইজন্য বাংলাদেশের প্রবলেম গুলা হচ্ছে যে লেটস সে যেটা অ্যাসেট ব্যাক সেটা ওভার ভ্যালুয়েশন। সেকেন্ড হচ্ছে যেটা বায়ার দরকার, বিকজ বায়ার না থাকলে তো এই মানিটা পাওয়া যাচ্ছে না। রাইট। সো এখন সেই বায়ারটাও নাই। যেমন আমি রিসেন্টলি ফেসবুকে যেমন মাঝে মধ্যে প্রায় দেখি এখন যে লেটস সে গুলশানের অমুক একটা ফুল কনস্ট্রাক্টেড বাড়ি সেল হবে, আর্জেন্ট বায়ার দরকার, বা এই ধরনের একটা যে আর্জেন্সি বোঝা যায়, সেরকম এই বিজ্ঞাপনগুলো এখন একটু অনেক বেড়ে গেছে। সো ইটস ইন্ডিকেশন। সো রাইট। প্রবলেম এটা আমার ফেসবুক ফিডেও অনেক বেশি আসে, যেটা আগে আমি কখনো দেখি নাই, যে ফুল বাড়ি ৳৭০ কোটি, ৳৮০ কোটি, রাইট, রাইট, ৬০ কোটি। তার মানে এভরিবডি ইজ ক্যাশিং আউট দেয়ার পোরশন এবং দে আর সেভারিং দ্য টাইস। তার মানে এরা আগে আম বাংলাদেশে ওয়েল কানেক্টেড, পলিটিক্যালি কানেক্টেড ছিল। সেটা যেই দলেই হোক, এ দল হোক, বি দল হোক, আই ডোন্ট কেয়ার। বাট দে হ্যাড পলিটিক্যাল পাওয়ার। সো দে আর কাটিং দোজ টাইজ এবং তারা টাকাটা বাইরে নিয়ে আসতে চাচ্ছে। তার বিকজ দে হ্যাভ এভরিবডি হ্যাজ ওয়েল সেটেলড লাইফ ইন আইদার ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়া, বা এখন দুবাইও, যতটুকু আমি জানি যে দুবাইতেও প্রচুর টাকা আ মানি লন্ডার্ড হয়েছে লাস্ট ২০ বছরে। সো ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে তুমি যেই ৭ টা ব্যাংকের কথা বললা, আ এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে মোটামুটি সবগুলো ব্যাংকই ইসলামী ব্যাংক। আম সো আমার মনে হয় তুমি একবার এটা এক্সপ্লেইন করেছিলা যে ইসলামী ব্যাংকের যে রেগুলেশনটা ২০১৭ সালে এসে চেঞ্জ করা হয় এবং আ এটার রেগুলেশন গুলো অনেকগুলো শিথিল করা হয়। এবং এই কারণে ইসলামী ব্যাংকগুলো মোটামুটি আ বলতে পারো যে খুবই কম রেগুলেশনের মধ্যে দিয়ে অপারেট করেছে লাস্ট এ ৫-৭ বছর। আমি যে রেগুলেশন চেঞ্জটার কথা বলেছি ওটা বেসিক্যালি ফর অল ব্যাংকস, নট ফর অনলি ফর ইসলামী ব্যাংক। ওটা ফর অল ব্যাংকস। বাট পার্টিকুলারলি কেন সবগুলো শরিয়া বেসড ব্যাংক, এটা রিজনটা হচ্ছে আমরা মানে শুরু করার আগে যেটা ডিসকাস করছিলাম, বাংলাদেশের রিজার্ভ রিকোয়ারমেন্ট
সো এসএলআর এবং সিআরআর রিকোয়ারমেন্ট যেটা। সো ইসলামী ব্যাংকে এটা ইসলামী ব্যাংক একটু রিল্যাক্স। সো এই কারণে আচ্ছা। তো যেটা হয় তো তুমি আরেকটু যাওয়ার আগে আমি জাস্ট শুধু এই টার্ম গুলাকে একটু এক্সপ্লেইন করে নেই। যে প্রত্যেকটা ব্যাংকের আ ডিপোজিটের একটা পোরশন বাংলাদেশ ব্যাংকের সাথে জমা রাখতে হয়। আ এটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। সো আমার যদি ধরেন কথার কথা এবিসি ব্যাংক বা ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা যদি থাকে ডিপোজিট, তার মানে আমার এইটা এখন বাংলাদেশ ব্যাংকের যে রেট সিআরআর রেশিও সেটা হচ্ছে ৪%। তার মানে হলো যে আমার ১০০ কোটি টাকা যদি আমার ডিপোজিট থাকে, ৪ কোটি টাকা আমাকে ক্যাশ বাংলাদেশ ব্যাংকের সাথে রাখতে হবে। এটা হলো সিআরআর রেশিও। আরেকটা রেশিও আছে যেটা হলো এসএলআর রেশিও বলে। আ স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। সেটা হচ্ছে যে আম ১ম যেটা বললাম সিআরআর সেটা হচ্ছে ক্যাশ থাকতে হবে। আর এসএলআর হচ্ছে ক্যাশ ছাড়াও অন্যান্য সু সিকিউরড ইনভেস্টমেন্ট যেরকম যেটাকে বলে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড এগুলা যেগুলো সিকিউরড ইনভেস্টমেন্ট সেইটাও রাখতে পারি আমি বাংলাদেশ ব্যাংকের সাথে এবং এসএলআর এর রেটটা মনে হয় একটু বেশি। আম এবং আমরা যতটুকু দেখছিলাম যে এসএলআর এর রেটটা হচ্ছে বাংলাদেশে এখন ট্র্যাডিশনাল ব্যাংকিং এর জন্য ১৩% এবং শরিয়া ব্যাংকের জন্য, ইসলামী ব্যাংকগুলোর জন্য 5.5%। সো হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস যে যদি শরিয়া ব্যাংক হয়, তাদের যে এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে যে টাকাটা রাখার যে রিকোয়ারমেন্টটা, সেটা অন্যান্য কমার্শিয়াল ব্যাংক যেগুলো ট্র্যাডিশনাল ব্যাংক, তাদের থেকে সিগনিফিকেন্টলি কম। কারণ আমার যেটা ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর রেশিও সেটা আমার ট্র্যাডিশনাল ব্যাংকের ক্ষেত্রেও ৪%, ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও ৪%। বাট যেটা এসএলআর স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও যেটা আম সেইটাতে ট্র্যাডিশনাল ব্যাংকে আমার ১৩%, বাট ইসলামী ব্যাংকে আমার ৫.৫%। তার মানে হচ্ছে আমি যদি ট্র্যাডিশনাল ব্যাংক হই আমাকে বেশি পরিমাণ টাকা আমার বাংলাদেশ ব্যাংকের সাথে জমা রাখতে হবে। দ্যাট মিনস যে আমার বেশ কিছু টাকা বেশি আমাকে মানে সাইড করে রেখে দিতে হবে। যেটা আমি লোন দিতে পারব না। সো তার মানে আনএক্সেসেবল। হচ্ছে আনএক্সেসিবল হ্যাঁ, এবং তার মানেটা হচ্ছে যে আমার ইসলামী ব্যাংকগুলো বেশি লোন দিতে পারছে। ওদের ৳১০০ কোটি টাকা থেকে ওরা বেশি পরিমাণ লোন দিতে পারছে যেটা ট্র্যাডিশনাল ব্যাংকের ক্ষেত্রে আরো কম দিতে পারছে। এটাই তো? এটাই এবং আমি আরেকটা যেটা বলেছিলাম যে এডিআর রেশিও। সো আচ্ছা, দ্য লোন রেশিও এগেইনস্ট ডিপোজিট। সো এটাও রাইট, আপনার শরিয়া ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে রিল্যাক্সড বাংলাদেশ। এটা সম্ভবত আ কনভেনশনাল বা অর্ডিনারি ব্যাংকে হচ্ছে 80%, শরিয়া ব্যাংকে সম্ভবত 85 or 88 এই ধরনের একটা নাম্বার। সো সো এইটা বেসিক্যালি মানে যারা হচ্ছে টেক ওভার করেছিল ২০১৭, ১৮, ১৯ সালের সময়গুলোতে। সো মোস্টলি হচ্ছে যেমন এস আলম গ্রুপের নাম আমরা সবাই জানি। সো ওরা বেসিক্যালি টার্গেটই করেছিল ওই সময় শারিয়া বেসড ব্যাংকগুলোকে। ইভেন ওরা কিছু অর্ডিনারি ব্যাংক টেক ওভার করে সেটাকে রিব্র্যান্ডেড করে কনভার্ট করছে শারিয়া ব্যাংকে। যেমন বাংলাদেশে আগে একটা ব্যাংক ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। সো এটাকে রাইট। ২০২১ সালে কনভার্ট করা হয়েছে। সেটার নাম দেয়া হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। সো এটা আগে ছিল অর্ডিনারি ব্যাংক। আচ্ছা, এখন এটার নাম হচ্ছে আপনার এখন হচ্ছে এটা হচ্ছে গিয়ে শারিয়া বেসড ব্যাংক। তো সম্ভবত এই ব্যাংকটা দেন হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এটাও সম্ভবত ১ম এ অর্ডিনারি ব্যাংক ছিল। পরবর্তীতে এটাকে শারিয়া বেসড ব্যাংক করা হয়েছে। সো আবার নামটা বলো? আ আ ইউনিক ব্যাংক। ইউনিয়ন ব্যাংক আচ্ছা, হ্যাঁ, রাইট। সো সো বেসিক্যালি হলো ওই বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার করছে। এই এবং এ এ বেসিক্যালি এই আপনার লোন এক্সেস যত বেশি ফান্ড এক্সেস করা যায়। আচ্ছা, ওকে। সো সো হোয়াটস দ্য বটম লাইন যে তাহলে কি হতে পারে? এই ৭ টা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তার মানে হচ্ছে যে যারা ইনভেস্টর ছিল শেয়ার মার্কেটে দে আর নট গেটিং এনি মানি ব্যাক। হ্যাঁ? আ প্র্যাকটিক্যাল সেন্স এ যদি আমি বলি তাহলে হয়তোবা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করবে যে অন্য কোনো ব্যাংককে এই জিনিসটা টেক ওভার করার ক্ষেত্রে যে, যা অ্যাসেট আছে। তাহলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমি যদি চিন্তা করি তাহলে একটু হলেও ভরসা আছে যে হয়তোবা গভর্নমেন্ট এটা করতে দিবে না। যে
তারা ডিপোজিটের টাকা হয়তোবা দিবে না। বাট উই ডোন্ট নো। অনলি টাইম উইল সে। যা এখানে রিয়ালিস্টিক্যালি আপনি যেমন ইউএসএ তে আপনি যেমন বললেন সিলিকন ভ্যালি ব্যাংক, ওই সময় মনে হয় পাশাপাশি আরেকটা ব্যাংক ছিল, ২ টা ব্যাংক। আমি নামটা মনে করতে পারছি রাইট। না। সিলিকন ভ্যালি ব্যাংকের সাথে আরো ছিল ফার্স্ট রিপাবলিক ব্যাংক এবং ফার্স্ট রিপাবলিক ব্যাংক। সিগনেচার ব্যাংক। রাইট। হ্যাঁ, এরকম ২ থেকে ৩ টা ব্যাংক ভার্সাস ওভারঅল ব্যাংকিং সিস্টেম যে সাইজ, সেই অনুযায়ী খুবই ছোট একটা পোরশন ছিল। বাট রাইট, বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে ওভারঅল ব্যাংকিং সাইজের একটা বড় পোরশন হচ্ছে গিয়ে সিক। এবং আরেকটা রাইট, গুড পয়েন্ট আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে তো আমরা এই যে ৫০-৬০ টা ব্যাংক বা হোয়াটএভার ব্যাংক উই আর টকিং অ্যাবাউট, এগুলো হচ্ছে সবই হচ্ছে প্রাইভেট সেক্টর। সো হোয়াট ইস দ্য কন্ডিশন ইন দ্য পাবলিক সেক্টর? সো পাবলিক সেক্টরের মধ্যে পাবলিক ব্যাংকের মধ্যে সম্ভবত সোনালী বা রূপালী এরকম ২-১ টা ব্যাংক ছাড়া ওগুলাও মোস্টলি আপনার সুপার উইক। যেমন পার্টিকুলারলি জনতা ব্যাংকের জনতা কথা ব্যাংক। রিপোর্টে চলে আসছে। সো রাইট, রিয়ালিস্টিক্যালি বাংলাদেশ ব্যাংকের পক্ষে টাকা প্রিন্ট না করে এটাকে আসলে ম্যানেজ করা পসিবল কিনা? সো এটা হচ্ছে আমার সুপার ডাউট আছে যে রিয়ালিস্টিক্যালি এটা পসিবল কিনা? উইথআউট রাইট। প্রিন্টিং মানি। কারণ আপনার এখানে আসলে পরিমাণটা অনেক বড়। সো আমি একটা রিপোর্ট দেখছিলাম গতকালকে। এটা মনে হয় সম্ভবত এখন অফিসিয়াল ব্যাকলগ। সো এটা স্টিল অনেক বা রিয়াল নাম্বার থেকে অনেক আ আ আন্ডার এস্টিমেটেড। অফিসিয়াল ব্যাকলগ হচ্ছে $২ ট্রিলিয়ন মতো। $২ ট্রিলিয়ন মতো। সো এটা অফিসিয়াল বলছে। সো আমার মানে বটম লাইন হচ্ছে এখানে আমার কাছে যেটা মনে হয় রিয়ালিস্টিক্যালি বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই টার্গেটটা অ্যাচিভ করা উইথআউট প্রিন্টিং মানি ইজ ডিফিকাল্ট। ইস আচ্ছা। ওকে। সো সো তাহলে আমাদের অডিয়েন্সের যে ডিপোজিট গুলো আছে সো লেটস র‍্যাপ আপ যে অডিয়েন্সের জন্য আসলে কি করা উচিত? যে যদি কারো এই ৭ টা ৮ টা ব্যাংক বা উইকার ব্যাংকে যদি ডিপোজিট থাকে, হোয়াট শুড দে ডু? টাফ কোয়েশ্চেন টু বি অ্যান্সার টু বি অনেস্ট। সো আমি চাইলে কি আমি টাকা তুলে অন্য ব্যাংকে রাখতে পারবো? আমার যদি আজকে কোনো ব্যাংক ধরো কথার কথা ইসলামী ব্যাংকে ৳১০,০০,০০০ ছিল। Can I take it out and deposit into, let's say, BRAC Bank or Standard Chartered Bank? সো এটার স্ট্রেইট অ্যান্সার আসলে দেওয়া ডিফিকাল্ট। আই ক্যান রেফার সাম নিউজ পেপার। সো যেমন কিছু রাইট, নিউজ পেপারে নিউজ এসেছে যে যেমন আপনি যে নাম্বারটা বললেন ১০,০০,০০০, একটা লোকের নাকি ৳১০,০০,০০০ একটা এফডিআর ছিল। সেটা সে এখন এনক্যাশ করতে পারছে না। ব্যাংক যেই ব্রাঞ্চে ছিল সম্ভবত চিটাগাং বেসড কোনো একটা ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চে রাইট। ওনাকে হচ্ছে মানে বলছে প্রত্যেক মাসে ৫,০০০ ১০,০০০ করে আপাতত দিবে। সো দ্যাট ডাজন্ট মেক It's সেন্স, হ্যাঁ, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। সো প্রবলেম হচ্ছে যারা অলরেডি ট্র্যাপড তাদের আসলে এই মুহূর্তে মানে ওইটা স্কিপ করাটা খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট। বাট যদি কারো পসিবিলিটি থাকে, স্কোপ থাকে, আমার অপিনিয়ন হচ্ছে দে শুড মুভ আউট দেয়ার মানি, গো টু দ্য গুড ব্যাংকস। প্রবাবলি ব্র্যাক ব্যাংক, প্রবাবলি স্টার্ন স্টার্ন ব্যাংক, দেন ফরেন ব্যাংকের মধ্যে এসসিবি, এইচএসবিসি। সো এই ধরনের কিছু ভালো ব্যাংক আছে। যদি কারো স্কেপ করার অপশন থাকে, দে শুড মুভ আউট দেয়ার মানি। এবং এখানে আরেকটা জিনিস আমি এড করতে চাই ফর ডিপোজিটর ইন ফিউচার। সো এটা একটা বেসিক জিনিস যেটা আপনি সবাই জানি যে ইউজুয়ালি যারা হচ্ছে উইক ব্যাংক, যাদের ডিপোজিট শর্টেজ থাকে, সো দে ওয়ান্ট টু অফার হায়ার ইল্ড। সো হায়ার ইন্টারেস্ট ফিউচারে রেট, হ্যাঁ, আসলে এই সেভিংস রেট। রাইট। সো হায়ার ইন্টারেস্ট রেটের দিকে আসলে মানে আ আ যাওয়ার আগে লালচটা ২ না বার করে চিন্তা করা উচিত। ব্যাংকের হেলথ দেখে ডিপোজিট করাটা উচিত। আরেকটা জিনিস বাংলাদেশে যেটা দেখা যায় যে, বাংলাদেশে যারা ব্যাংকে কাজ করে, আ they have a very high target to bring deposit. হুম? সো আমার অনেক বন্ধুরা ব্যাংকে কাজ করে। You have lots of friend who works in the bank. সো এই ধরনের রিকোয়েস্ট গুলা কিভাবে হ্যান্ডেল করা যায়? যে অনেকেই বলে যে, "ভাই আমার ব্যাংকে কতগুলো টাকা রাখেন, আমার টার্গেটে মিট আপ করতে সুবিধা হয়।" আসলে দিন শেষে যার টাকা বা যার অ্যাসেট তারপর সেটা আপনার
তাকে প্রোটেক্ট করতে হবে। এখন সেটার জন্য যদি আসলে কিছু হার্শ ওয়ার্ড থ্রো করতে হয়, বলতে হয়। সো কিছু করার নাই। বাট দিস ইজ দ্য রিয়ালিটি বিকজ এন্ড অফ দ্য ডে ইটস ইউর মানি, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর মানি। সো ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর সেইং সাম হার্শ ওয়ার্ড। রাইট। তার মানে হলো যে ক্লোজ ফ্রেন্ড বা অন্য কেউ যদি রিকোয়েস্ট করে যে আমার টার্গেট পূরণে হেল্প হবে। এটা এটা সো সিম্পল। আমি যদি আপনাকে বলি, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, আমি যদি আপনাকে বলি যে ভাই আমাকে আপনার জমি থেকে আমাকে 10% জমি দিয়ে দেন উইদাউট এনি মানি। আমি যদি আপনার খুব ক্লোজ বন্ধু হই, আপনি সেটা করবেন? অ্যান্সার হচ্ছে স্ট্রেইট আউট অফ 100% বলবেন নো। সো এটাও সেম ভাবে ট্রিট করা উচিত। রাইট। ওকে। সো আই হোপ যে আজকের এপিসোডটার পরে মানে কিছুটা হলেও আ আ এখানকার পার্সপেক্টিভ থেকে আমরা চেষ্টা করেছি যে বলার যে হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়েস্ট এবং কি ধরনের হতে পারে ইন থিওরি। বাট এগেইন আমরা যেটা বললাম যে থিওরি আর প্র্যাকটিক্যাল জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। সো হোপফুলি যে এরকম আমরা কোনো সিচুয়েশন দেখব না যে ডিপোজিটরদেরকে আসলে লস খেতে হচ্ছে বিকজ নোবডি ওয়ান্টস টু সি ডিপোজিট হোল্ডার লুজিং দেয়ার মানি। We don't care about shareholders because shareholders when they are investing they are taking the risk এবং that's what they are getting paid for. So hopefully যে গভর্নমেন্টে যারা আছে they will take the prudent decision এবং তাদের যতটুকু সম্ভব তারা চেষ্টা করবে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে আমি ঢাকা ভার্সিটির ইকোনমিক্সে পড়াশোনা করেছি এবং আমি অনেক আমার টিচার যাদেরকে দেখেছি বা ইনফ্যাক্ট জাহিদ যেরকম ঢাকা ভার্সিটির ফাইন্যান্স সরি বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছে। সো লাস্ট ১৫-২০ বছর এবং অনেক বছর ধরেই মানে বাংলাদেশের সূচনা কাল থেকেই দেখা যায় যে ঢাকা ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের স্পেশালি ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসররা এই এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পজিশনগুলোর যে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো তাদের চেয়ারম্যান বা এই ধরনের ডিরেক্টরশিপ পদগুলো তারা হোল্ড করে থাকে। আমি কারো স্পেসিফিক্যালি নাম বলছি না। বাট বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান বা প্রচুর বা যে রাষ্ট্রায়ত্ত যে অর্গানাইজেশন গুলো টপ লেভেলের পোস্ট গুলো এই বাংলাদেশের যে ঢাকা ভার্সিটির প্রফেসররা কিন্তু বহু বছর তারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। আমার প্রশ্নটা হচ্ছে জাহিদের কাছে আমি জানি যে he has the same kind of views যে I think they are part of the also the এই যে একটা প্রবলেমের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, they are also a part of this problem এবং they kept their eyes blind এবং তারা এই বিভিন্ন ভাবে এই চেয়ারম্যানশিপ বা আ তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা গ্রহণ করেছিল এই সময়টায়। আ these people are not মানে আমি বলব না যে এমন না যে তারা পড়াশোনা জানতো না। They know exactly what they're doing. They know uh, exactly what ethical violation they have committed এবং তারপরেও এবং তারা এমন না যে তারা কম শিক্ষিত বা they are one of the most learned person in Bangladesh এবং when we see people like them getting political advantage এবং তারা এই জিনিসটা করার জন্য আ they they give up their ethical যে stance that should be মানে এটা আসলে অ্যাড্রেস করা উচিত। আমরা যারা শিক্ষিত যারা স স স সামাজিক যারা বুঝি যে তাদের ভূমিকাটা কি ছিল। আমার মনে হয় এই বিষয়টা রেইজ করা উচিত পাবলিক ফোরামে যে we shouldn't allow these people to take advantage of this মানে ইনস্টিটিউশনাল যে পদগুলো এবং এই পদগুলোকে ব্যবহার করে যাতে তারা কখনো ভবিষ্যতে আর এরকম নিজেদের বেনিফিট নেওয়ার যে বিষয়টা সেটা যাতে না করে। সো আই হোপ যে এই বিষয়টা ভবিষ্যতে হয়তোবা কম হবে। বিকজ we have seen lot জাহিদ ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে ৪-৫ বছর। You have seen a lot তুমি যখন বাংলাদেশে কাজ করেছো।
studied 4 years in Dhaka University. I saw many of these people. So এবং এখনো দেখছি so hopefully there is positivity এবং hopefully যে এই জিনিসগুলো চেঞ্জ হবে বাংলাদেশে নেক্সট 10-15 ইয়ার্সে বাট এবং আই হোপ যে ডিপোজিটরদের যে টাকাটা সেটা সবাই যাতে প্রোটেক্টেড থাকে so we will come back again in the next video on some different topic but thank you so much for staying with us so far see you in the next video thank you Jahid